আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখে এবং নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, জামাতে ইসলাম তারা রাজপথে নেমেছে, এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকে আমাদের আলোচনা মূলত রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে। আর এই জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমাদের শুক্রবারের অতিথি, নিয়মিত অতিথি, সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, আমি সরাসরি প্রশ্নে চলে আসছি যে আমরা দেখছি, গতকালকেও দেখলাম এবং আরো আরো 3 দিনের কর্মসূচি, প্রায় 7টা দল তারা আন্দোলন করছে 5 দফা দাবিতে, এবং সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচনের কথাটা আছে এবং আরো দাবি আছে যে বিচারকে দৃশ্যমান করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে, এই সমস্ত দাবি টাবি আছে। কিন্তু হুম। মূলত পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে তারা বেশ সোচ্চার, যে ব্যাপারে বিএনপি একেবারে একমত নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে তারা দাবি নিয়ে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, এটা আসলে কার জন্য করছে? মানে কাকে দেখাচ্ছে যে এটা আমাকে দাও? কার কাছে চাচ্ছে দাবিটা? তাদের কার কাছে? সরকারের কাছে, নাকি বিএনপির কাছে, না কার কাছে, নাকি জনগণের কাছে? যদি সরকারের কাছে হয়, তারা তো প্রতিদিনই একটা করে আপনার ঐক্যমত্য কমিশনে মিটিং করছে, আবার সরকার প্রধানের সঙ্গে তাদের এক নেতা আমেরিকাও যাচ্ছেন, তো ওইখানেও তারা সারতে পারেন। তো এটা আসলে, এটা রাজনৈতিক অবস্থানটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটা ঘরে বাইরে চাপ দেওয়ার একটা কৌশল হিসাবে জামাতে ইসলামী সহ অন্য 7টা দল বিএনপির বিরুদ্ধে এই অবস্থান নিয়েছে। তাদের বিষয় হচ্ছে যে আলোচনার টেবিলে যখন সমাধান হয় না তখন রাজপথে যেতে হয়। কিন্তু আপনি এখানে খুব ভালো করে বলেছেন, রাজপথে যারা যাবেন কেন, যারা সরকারে আছে তারা তো আপনাদেরই লোক। এখানে তো এমন নয় যে শেখ হাসিনা ক্ষমতায় আছে তার থেকে আদায় করে নেবেন, সেই দিন তো আর নাই। এখন ডক্টর হুম। ইউনূসকে আপনারা বসিয়েছেন, আপনারাই জানেন সেই আপনারাই অংশীদার। তো অংশীদাররা নিজেরাই তো সমাধান করতে পারেন। আপনি যেভাবে বলছিলেন যে উনি তো নিউ ইয়র্ক যাচ্ছে, তো নিউ ইয়র্ককে সঙ্গে নিয়ে যাচ্ছে, যারা এই আলোচনায় বসে আলোচনা করে এদেরই অংশীদার এখানে আছে। তারা নিজেরা বসে তো সমাধান করতে পারে, প্লেনে যাইতে যাইতে তো এই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তারা রাইট। তারা এটা উম, কতটুকু করবেন আমি জানি না। তো এবং তারা কেন এটা পারছে না যে এই সমাধানে আনতে। আলী রিয়াজ এবং আদার্স যে যারা এই কমিটিতে আছে, যে অনন্তকাল ধরে যে মিটিং চলবে কিনা সেই প্রশ্নে তারাও এখন জড়িত। তো তারাও চায় যে একটা সমাধানে আসা। আলী রিয়াজকে আমি খুব হোপফুল দেখি যে না, আমাদের এটা সমাধান হয়ে যাবে। আমাদের 84 না কয়টি জানি ঐক্যমত হয়েছে, সেগুলো হতে পারলে আর 2-4টি যেটা আছে হয়ে যাবে। যেমন আমাদের জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের যে মতবিরোধ ছিল, কিন্তু সে 25 দফা কিন্তু আমরা টিকে দিয়ে দিয়েছি। তো আমি মনে করি যে সেরকম এখানেও একটা সম্ভব হবে, ওনার ভাষ্য আর কি। বাট হলে হোক ভাই, আমরা তো রাজপথে চাই না, আমরা তো রাজপথে ওনারা নেমে আসুক, রাইট। প্রতিদিন গ্যাঞ্জাম করুক, এগুলো তো চাই না। রাজনৈতিক দলগুলো কালকে 3টা রাজনৈতিক দল বা 4টা রাজনৈতিক দল যে মিটিং করলো তাতে তো মানে নগরী কলাপস করছে। এখন সেটা ওনারা আবার গ্রামে নিয়ে যাচ্ছেন, জেলা শহরে নিয়ে যাচ্ছেন, উপজেলা শহরে নিয়ে যাচ্ছেন। তো এই যে ওনাদের এই যে আন্দোলনটা, এটার আরো একটা উদ্দেশ্য হচ্ছে যে ওনারা যে জোটবদ্ধ হতে চাচ্ছেন বিএনপির বিরুদ্ধে, সেটারই একটা প্রাথমিক প্রক্রিয়া হতে পারে। সেটাও একটু ফিল্ড লেভেলে কেমন হয় এটা দেখছেন, লোক জমায়েত কেমন হয়। এবং ওনারা যে দাবিটা করছেন পিয়ারের, সেই দাবিটা তখন তাহলে আরো জোরদার হবে। আমরা পিয়ারের দাবি করছি, দেখো কত মানুষ আমাদের সঙ্গে আছে। বাস্তবে তো ওনারা যে দাবি করছেন সেটার সাথে ওনারাই আছেন। বিএনপি যদি এই দলের সঙ্গে না থাকে যে পিয়ার পদ্ধতিতে, তাহলে খুবই একটা ক্ষুদ্র অংশ এই দাবি করছে। কারণ আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, তো বড়, এবং বিএনপি নাই, তো তাহলে পিয়ার কে চায়? অতি ক্ষুদ্র একটা অংশ। ওই অতি ক্ষুদ্র অংশ ওর দাবি তো সবাই মানতে বাধ্য না। এবং এটা যদি সরকারও তাদের উপর ইম্পোজ করে, তাহলে সেটা আরেকটা বড় ধরনের প্রতিক্রিয়া হতে পারে। এত ক্ষুদ্র একটা অংশের দাবি সরকার কিভাবে মেনে নেবে? তাছাড়া এই পিয়ার পদ্ধতির সুফল যেমন আছে, কুফল গুলো তো অনেক বেশি আছে, আমরা চারপাশে দেখতে পাচ্ছি। নেপাল সহ অন্যান্য, ইভেন ইউরোপিয়ান অনেক রাষ্ট্র, আহ, ফ্রান্সের উদাহরণ দিচ্ছে। অনেক দেশে সরকার খুব তাড়াতাড়ি পতনের জন্য পিয়ার পদ্ধতিকে দায়ী করা হচ্ছে।
ওরা বরং এখান থেকে সরে আসতে বলছে। আজকে আমি আবার দেখলাম যে ইসলামী ফতোয়াবাজ যারা আছে তারা আবার এখানে ব্যাখ্যা দিয়েছে ইসলামের দৃষ্টিতে পিয়ার পদ্ধতি গ্রহণযোগ্য না। পিয়ার পদ্ধতিতে নেতা নির্বাচন, ইসলামের দৃষ্টিতে নেতা নির্বাচন নির্দিষ্ট করে দেওয়া আছে। এখন আমি এখানে অমুকে দিলাম আর ওই রিমোটে আরেকজন হয়ে গেল, সেটা কেন হবে? সেই দৃষ্টিভঙ্গিটাও প্রচার হচ্ছে। যারা এই এই দাবিটা যারা করছে তারা তো সিংহভাগ ইসলামিক রাজনৈতিক দল, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, তাদের হ্যাঁ। মধ্যে আবার এই ফতোয়া জারি হয়ে গেছে যে এটা ইসলাম মানে না। তো আমি জানি না কিভাবে এর সমাধান হবে। আপনিও কি ভাবছেন? আচ্ছা, একটা কথা বলেন তো, আপনি তো মানে রাস্তাঘাটে চলাফেরা করেন, অনেকের সঙ্গে কথাবার্তা বলেন, সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। তো এখান থেকে আপনার কি মনে হয় এই সাধারণ মানুষ কি পিয়ার জিনিসটা কি এটা বোঝে, অথবা এটার ব্যাপারে তাদের খুব একটা চাহিদা আছে? মোটেই না। সাধারণ মানুষ চায় যে ইউনূস কবে যাবে। এই ইউনূস যায় না কেন? সাধারণ মানুষের এত ঠেকা নেই এগুলা করার। সাধারণ মানুষ খাইতে পারতেছে না। সাধারণ মানুষ জিনিসপত্রের দ্রব্যমূল্যে যে হারে দাম বেড়েছে, সেটা তো ডক্টর ইউনূস তো কিনে খায় না, ওনার তো আর এটা জানার কথা না। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। সাধারণ মানুষ জমা টাকা ভাঙিয়ে ভেঙে খাচ্ছে। এর আগে শেখ হাসিনার আমলেও দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতিতে হয়েছিল, তখনও মানুষের এই দুর্দশা ছিল। কিন্তু মানুষের একটা অর্থনৈতিক একটা ছিল, ট্রানজেকশন একটা গণ্যমান ছিল, আসতে গেছে। এখন স্থবির হয়ে গেছে, এখন শুধু ভেঙে ভেঙে খাচ্ছে। উনি যে সরকারের লোকদের বেতন বাড়াচ্ছে, এই সরকারের লোকেরা কত পার্সেন্ট রাষ্ট্রের মধ্যে? 5%ও তো হবে না। আপনি কিসের ফাইভ 5%? পার্সেন্ট 10 লাখ, দশ হ্যাঁ, লাখ সরকারি কর্মচারীর সংখ্যা তো 10-12 লাখ। হ্যাঁ, ওইটা বলতেছি। তাহলে এই এত ক্ষুদ্র একটা অংশ নিয়ে আপনি চিন্তা করছেন, বাকিদের জীবন কিভাবে যাচ্ছে? এই ক্ষুদ্র অংশের বেতন বাড়ান, বাকিরা তো বাড়াতে পারে না। সাংবাদিকদের জীবন তো আরো দুঃসহ হয়ে উঠেছে। কেউ, আপনি ওয়েস বোর্ড একটা ডিক্লেয়ার করে কেউ মানে না। সেই 2000 সালের ওয়েস বোর্ডও এখনো বাস্তবায়িত হয় না অনেক কোম্পানিতে। 2-4 হাজার, মানে 6,000 থেকে শুরু করে সাংবাদিকতা শুরু হয়। এর থেকে লজ্জাজনক পরিস্থিতি তো আর মিডিয়া তো দেখি নাই আমি। তো সার্বিকভাবে মানুষ চায় যে ভাই ইউনুস আপনি যান, আপনি গিয়ে আমাদের একটা সরকার দেন, সেটা যেই সরকারই হোক। আমরা একটা নির্বাচিত সরকার চাই, কারণ অনির্বাচিত সরকারের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি একটা অরাজকতা চলতেছে। বিএনপি এই অরাজকতার শীর্ষে আছে। বিএনপির দ্বারা আজকে দেশের আনাচে কানাচে মানুষ নির্যাতিত। এবং বিএনপি আবার এটাকে কাভার দেওয়ার জন্য বলে যে আমরা 7,500 কর্মীকে, নেতাকে আমরা বহিষ্কার করেছি। এটা তো বিরাট একটা সংখ্যা। আপনার সংখ্যা দিয়ে মানুষ কি করবে? তারেক রহমান কালকে এটা নিয়ে নিলেন, ক্রেডিট নিলেন। এটা ক্রেডিট নেওয়ার কিছু নাই, এটা ডিসক্রেডিট একটা বিষয়। এটা লজ্জা পাওয়ার বিষয় যে নিজের একটা দলের এতগুলো লোক চাঁদাবাজিতে আছে, 7,500 লোককে আমার করতে হয়, যে বাতিল করতে হয়। কিন্তু এই বাতিলও যে একটা মানুষকে ধোঁকা দেওয়া, সেটা তো মানুষ ঠিক মতোই জানে। কারণ যাকে আপনি বহিষ্কার করেছেন সে তো বহাল তবিয়তে তার বাহিনী নিয়ে ঘুরতেছে। তার বাহিনীর তার বাহিনীকে সেন্ট্রালের একটা একটা অংশ সাপোর্ট দিচ্ছে। তারা এক একজন নেতার আশ্রয় আছে। তো এগুলা যখন ঠিক না হবে, তখন তো মানুষ মানুষ বিচার পাচ্ছে না, আচার পাচ্ছে না। থানা ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। তারপরে আপনাকে আমি তো আগেও বলেছি, আর্মি ইনঅ্যাক্টিভ হয়ে বসে আছে। স- প্রশাসন কোনো কাজ করছে না। আদালতে খালি ভুয়া মামলার ব্যবসাটা ভালোই চলছে। অন্য কারো জীবন সব মানে হয়ে যাচ্ছে। আপনি কি বলবেন, নাভিশ্বাস হয়ে যাচ্ছে। আদালতে ভুয়া মামলার ব্যবসাটা খুব ভালো হচ্ছে, এবং তাও আবার বিএনপি জামাতের লোকদের। এখানে আমার বলি যে জামাতের লোকেরা আদালতেও যেমন ভালো ব্যবসা করছে, বাইরেও তারা খুব খারাপ অবস্থায় নেই। তাদেরও বড় একটা অংশ, মনে করেন আপনি 6,500, 650 মতো আহ বহিষ্কার করেছে তারা। কারণ তারাও তাদের দলেও আছে। এটা তো প্রতিযোগিতা তো সংক্রমণ, মানে এটা সংক্রমণ হয়, তাই না? 5 আগস্টের পরে একটা দল লাগামহীন ভাবে খাচ্ছে, সবকিছু দখল নিচ্ছে। আওয়ামী লীগ যেগুলো যেগুলো দখলে ছিল সেগুলো দখলে নিয়েছে, সেই দখলে ওরাও অংশীদার হয়েছে। বহু জায়গায় অংশীদার হয়েছে তারাও। 5 টাকার আচ্ছা, মধ্যে তারা কালকে 1 টাকা পেয়েছে। কালকে একটা অভিযোগ শুনলাম, মানে বিএনপির কিছু লিডার অভিযোগ করতেছেন যে এই, আওয়ামী লীগের বিভিন্ন রকম চিহ্নিত ব্যক্তিরা নাকি এখন জামাতে যোগ দিচ্ছে অফিসিয়ালি। তো এই বিষয়ে আপনি কি কিছু জানেন কিনা? অফিসিয়ালি যদি যোগ দিয়ে থাকে তাহলে তো ভালোই করছে। তারা তো অপকর্ম করছে না, তারা একটা রাজনৈতিক দলে যাচ্ছে। এখন আপনি তার বিরুদ্ধে যদি মামলা থাকে,
সেটা জামাতে ইসলামে যাক আর বিএনপিতে যাক, সে তো সমানই। অপরাধী তো অপরাধী। সে যদি জামাতে যেয়ে থাকে তাহলে সেখানেও তো সে অপরাধী হিসেবে চিহ্নিত হবে। আপনি আগে নিশ্চিত করেন যে তার সুবিচার করতে। আপনি যদি জি। চিফ জাস্টিসকে যেমন হত্যা মামলা দিয়ে রাখছেন, সেরকম যদি ভুয়া মামলা করে থাকেন, শেখ হাসিনার বিরুদ্ধে 300 মামলা দিয়ে রাখছেন হত্যা মামলা, সেগুলো যদি সেগুলো সেই স্টাইলে যদি বিচার করেন, তো মানুষ তো এগুলোকে হাস্যকর হিসেবে নেবে, তাই না? আপনি সঠিক বিচার করেন, সঠিকভাবে অপরাধী যারা আছে তাদেরকে বিচার করেন। এই অপরাধীরা যে আওয়ামী লীগ ছেড়ে অন্য একটা দলে চলে যাচ্ছে, এটা থেকে জনগণ খুশি না? জনগণ খুশি না। সে তো আরেকটা ঢাল পাচ্ছে অপরাধ করার। সো হ্যাঁ। বিএনপি যদি বলে থাকে যে তারা ওইখানে আশ্রয় নিয়েছে, তারা নিজেরাও তো আশ্রয় দিচ্ছে, আশ্রয় তো কম দিচ্ছেন না, তারা ভিন্নভাবে দিচ্ছেন, তারা টাকার বিনিময়ে জানের জানের পাহারা দিচ্ছে। তো ওরা বলতেছে যে আমাদের দলে আসো, আমরাও তোমাকে আশ্রয় দেব। এবং যারা যাচ্ছে, আমি মনে করি যে যে জামাতে ইসলাম যখন আওয়ামী লীগ ছিল, তখনই তো শিবির সহ অনেকে আওয়ামী লীগের আশ্রয় নিয়েছিল। কেন নিয়েছিল? জানে বাঁচার জন্য নিয়েছিল। তো আওয়ামী লীগ যদি এই পলিসি ধারণ করে যে আমরা এখন জামাতে গিয়ে আশ্রয় নেব, এবং আমাদের উপর আক্রমণ করলে জামাত এখানে রক্ষাটা আন্দোলন করবে তাদের বিরুদ্ধে, তো ঠিকই তো আছে। এবং আমি মনে করি যে হুম। যান বাঁচানো তো ফরজ। এবং আপনি কোন আহ মুক্তিযুদ্ধের বাহাদুর হয়ে গেছেন যে আপনার কাছেই চিরদিন ওরা থাকবে, আওয়ামী লীগকে ছেড়ে তারা বিএনপিতে যাবে? কি কারণে যাবে? আপনি তো কোনো কিছু দেখান নাই। মুক্তিযুদ্ধের সপক্ষে একটা রাজনৈতিক দল হিসাবে মুক্তিযুদ্ধকে ধারণ করা, মুক্তিযোদ্ধাদেরকে কেয়ার করা, আপনি তো কিছুই করেন নাই 5 আগস্টের পর থেকে। আপনি শুধুমাত্র মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কি কি করা যায় এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাত সহ অন্যান্যরা যা কিছু করেছে আপনি তো একজনের সাপোর্ট দিয়েছেন। তো সার্বিকভাবে আমি মনে করি যে আপনি মুক্তিযুদ্ধের দাবিদার, আপনি দাবিদার নিজের মধ্যে রাখেন, কিন্তু সাধারণ মানুষের কাছে সেটা প্রতিফলিত হয়নি। আর প্রতিফলিত হয়নি বলে যখন মুক্তিযুদ্ধের শক্তিই নাই, তখন কে জামাতে গেল আর কে থাকলো তাতে কি আসে যায়? এখন তো তার জীবন রক্ষা করা অনেক বেশি জরুরি। মুক্তিযুদ্ধ দেখা যাবে পরে। আচ্ছা, একটা কথা আমি শেষ কথা শেষের বিষয়টা আলোচনা করি। সেটা হলো যে আপনি জানেন যে 21 তারিখে আমাদের এখান থেকে প্রধান উপদেষ্টা উনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার জন্য। তো এবার উনি, গতবার উনি গিয়েছিলেন কিছু ছাত্রদেরকে নিয়ে, মাস্টার মাইন্ডদের নিয়ে, মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছেন। এবার উনি যাচ্ছেন 4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে, 3টি দলের 4 জন রাজনৈতিক নেতা। এবং অবধারিতভাবে এই 3টা দল হলো বিএনপি, জামাতে ইসলামী এবং এনসিপি। এখন এই যে যাচ্ছেন, যাওয়ার আগে প্রেস সেক্রেটারিকে দেখলাম উনি বলছেন যে এরা আমাদের সরকারের অংশীদার এবং অংশীদার হিসেবে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা ওনাদেরকে আমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। তো এই যাওয়াটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এতে প্রধান উপদেষ্টা কেন নিয়ে যাচ্ছেন, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই পলিটিক্যাল লিডারগুলি বা কোন বিবেচনায় যাচ্ছেন? তো তারা কি তাহলে অংশীদার হওয়া মানে কি, তারা কি তাহলে সরকারের ভালো মন্দ সবকিছুরই দায় দায়িত্ব তারা নেবেন? মির্জা ফখরুল ইসলামকে সেরকম সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন? তারা কি ওখানে কোনো ভূমিকা রাখতে পারবেন, নাকি কেবল বেড়ানোর জন্য যাচ্ছেন? তাদেরকে সরকারের অংশীদার বলা আহ, মানে গ্রামাটিক্যালি কারেক্ট না। তারা সরকারের সমর্থক এটা বলতে পারে। সরকারকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছে তারাই, তাদের ইচ্ছাতেই এরা ক্ষমতায় আছে। এগুলো সবই ঠিক আছে, কিন্তু ক্ষমতার অংশীদার বললে তো আপনি যেটা বললেন, আহ ভালো মন্দ দুইটারই দায়িত্ব নিতে হয়। ডক্টর ইউনূসের গত 1 বছরের অপকর্ম বলি আর যেই অপশাসন বলি, বা সমাজকে বিচ্ছিন্ন করা, টুকরা টুকরা করা যে আহ, অধ্যায়, সেই অধ্যায়ে ওনারা এই যে বিএনপি আওয়ামী লীগের অংশীদারিত্ব অবশ্যই আছে, কিন্তু তারা সেই দায় দায় অবশ্যই নেবে না। তো দায় নেবে না বলেই তারা ওই ইউনূসের সমস্ত কিছু নেবে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে এদেরকে নিয়ে যাচ্ছেন, সেই জায়গায় আবার যদি আপনি বলেন যে তারা কি যেতে পারে না, অবশ্যই যেতে পারে। তারা তো এখন যেহেতু একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে, এটা তো একটা দলীয় সরকার নয়। ইভেন দলীয় সরকার হলেও আমি যদি মনে করি যে বিরোধী দলের কোনো নেতাকে যদি সরকারি দলের সঙ্গে যায়, এটা তো মহাভারত কিছু অশুদ্ধ হয় না। এটা একটা এটা এটা একটা গুড প্র্যাকটিস। ডক্টর ইউনূস এদেরকে নিয়ে যাচ্ছে, এটা একটা ভালো প্র্যাকটিস। কিন্তু এই প্র্যাকটিসটা উনি যদি গতবার করতেন, তাহলে এটা মানুষের চোখে পড়তো না। তখন মানুষ মনে করতো যে এটা একটা ঐকমত্যের সরকার, তার সদস্যদেরকে নিয়ে যাচ্ছেন। ডক্টর ইউনূস বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? বিশ্ব নেতাদের কাছে
উনার গ্রহণযোগ্যতা কতটুকু, এবং বিশ্ব নেতারা ওনাকে কিভাবে ট্রিট করেন, বাংলাদেশকে কিভাবে ট্রিট করেন, সেটা আমাদের আগামীতে যারা ক্ষমতা আসবে তারা স্বচক্ষে দেখতে পারলেন। কিন্তু সেটাই, সেই ট্রেন উনি মিস করেছেন বলে উনার এই যে ভালো একটা উদ্যোগ সেটাকে মন্দভাবে দেখা হচ্ছে। মন্দভাবে দেখার কারণ আরো আছে। কারণ আওয়ামী লীগ দেশের মধ্যে রাজনীতি করতে পারছে না। তাদের সমগ্র সমর্থকরা সারা দেশে তাদের সারা বিশ্বে তাদের ও সংগঠন আছে, যেখানে যান সেখানে আপনি দেখবেন, আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, সব জায়গায় তাদের সংগঠন আছে। আমি এক সময় এই সংগঠনগুলোকে পছন্দ করতাম না, নিজের দেশের রাজনীতি বাইরে কেন করবে। কিন্তু আমি যখন দেখলাম যে শেখ হাসিনার আমলে যখন বিএনপি দেশের মধ্যে কথা বলতে পারে না, ধরে নিয়ে যায়, তখন সেই জুৎসই কথাটা বলার জন্য বিদেশে আশ্রয় নিতে হয় তাদের। বিদেশি এই সংগঠনগুলো তখন ভালো আন্দোলন করেছে। ঠিক একইভাবে এখন আরো ভিগোরাস ভাবে আহ, আওয়ামী লীগ করছে, এবং করা দরকারও, কারণ বিএনপি তো নিষিদ্ধ ছিল না, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। তো একটা নিষিদ্ধ মানে কার্যক্রম নিষিদ্ধ, যেখানে কার্যক্রম নিষিদ্ধ সেখানে তো আমি বাইরেই করবো, আর কোথায় করবো? বলা হয় ভারতে পালিয়ে আছে, ওই দেশে হয়েছে, কোথায় থাকবে? ওরা তো পাকিস্তানে যাবে না, ওরা আফগানিস্তানে থাকবে না, ওরা যথার্থভাবে ভারত সহ যে যে সব দেশে আছে ঠিক মতোই আছে। এবং তাদের যে রাজনীতি তারা যেটা করছে দলের আওয়ামী লীগের জন্য, আমি মনে করি যে সেটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং ন্যায্য অধিকার। এখন সেই জায়গায় আমরা যদি দেখি যে ডক্টর ইউনূস যখনই বাইরে যাচ্ছেন, তার পরিষদের সদস্যরা যখনই বাইরে যাচ্ছেন, একটা প্রবল বাধার সম্মুখীন হচ্ছেন। এই বাধা এবারও উনি নিউ ইয়র্কে গেলে এটা ফেস করবেন, গতবারও করেছেন। গতবার যেটা দেখা গেছে, বিএনপি একই সঙ্গে আওয়ামী লীগকে মানে প্রতিরোধ না করা হোক, উনাকে স্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে ছিলেন বিএনপির কর্মীরা, নেতা কর্মীরা। এবং সে তার একটু হাতাহাতিও তাদের সাথে হয়েছে আওয়ামী লীগের সাথে। এবার আমি জানতাম যে তারা এই কর্মসূচি নেবেন না, কারণ এদের সাথে ডক্টর ইউনূসের সঙ্গে তাকে প্রটেক্ট করার কোনো দায়িত্ব নেই। এবং ওনাদের কয়েকজন এও বলেছেন যে আমরা যে ওনাকে স্বাগত জানিয়েছি সেটার কোনো প্রতিফলন আমরা নিউ ইয়র্কেও দেখি নাই, পরেও দেখি নাই আমাদের দলের সাথে ওনার যে ট্রিটমেন্ট উনি দিয়েছেন। কিন্তু এবার তারা আবার ডিসিশন নিয়েছে যে তারা এয়ারপোর্টে যাবেন ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানাতে, কারণ তাদের সঙ্গে তাদের মহাসচিব যাচ্ছে। আর মহাসচিবের মান ইজ্জত একটা ব্যাপার আছে। ডক্টর ইউনূসকে বিরুদ্ধে স্লোগান দেওয়া বা অন্য কিছু করা, সেক্ষেত্রে তাদের কিছু হয়তো যেহেতু আসতো না এবার, কিন্তু যেহেতু তাদের মহাসচিব আছে, স্বাভাবিকভাবে তারা সেখানে পার্টিসিপেট করবে। তো আমি মনে করি যে তারা পার্টিসিপেট করুক, কিন্তু ওই যে তীব্রতা গতবার যেটা ছিল মুখোমুখি দাঁড়ানো, সেটা থাকবে না। এই জন্যই থাকবে না যে ওই বিএনপি মধ্যে যারা ওইখানে আন্দোলনে যাবে, তাদেরও পরিবার পরিজন, তাদেরও আত্মীয় স্বজন এদেশে আছে, তাদেরও একটা ফিডব্যাক তারা পায় ডক্টর ইউনূস গত এক বছর ধরে এ দেশটাকে কেমন জাহান্নাম বানিয়ে রেখেছে। তো সেই ক্ষেত্রে তাদেরও অনুভূতি কাজ করবে না, যেটা গত যেটা তাৎক্ষণিকভাবে গতবার করেছিল। এবং এবার তারা সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবে না আমার বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এমনও হতে পারে, কিন্তু আবার আপনি যেটা বললেন তাদের মহাসচিব তাকে প্রোটেক্ট করার জন্য হয়তো ওখানে আবার একটা দুই পক্ষের মধ্যে একটা হাতাহাতি মারামারিও হয় কিনা, এটা নিয়েও কিন্তু আমার মধ্যে একটা আশঙ্কা কাজ করছে। না, এটা তো নির্ভর করে তাৎক্ষণিকভাবে সিচুয়েশন কোন দিকে যায়। জি, কিন্তু কিন্তু আপনি যদি বৃহত্তর আঙ্গিকে চিন্তা করেন, তাহলে তারা যদি মানে পরস্পরের সুবুদ্ধি তো আছে। এর মধ্যে আপনি দেখেছেন যে জাতিসংঘের এর আগে যে গিয়েছিল, যে মাহফুজ গিয়েছিল, মাহফুজের হুম, সময়ও ব্যাপক হাঙ্গামা হয়েছিল। এবং আজকে আমি দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি যে আছে মর্তুজা, সেখানে দাবি করছে যে আওয়ামী লীগের কিছু লোককে বা যারা ওই আন্দোলন করেছিল তাদের অনেককে নাকি গ্রেপ্তার করেছে। আমি জানি না গ্রেপ্তারের সংখ্যাটা কতটুকু কতটুকু সত্য মিথ্যা, কারণ ডক্টর ইউনূসের প্রোপাগান্ডা টিম এমন ভাবে প্রোপাগান্ডা ছড়ায় যাতে করে এগুলো পরবর্তীতে বিশ্বাসযোগ্য হয় না। সো উনার হুম, প্রোপাগান্ডা টিম কতটা সত্য বলছে সেটাও আমরা, যদি আমেরিকান তরফ থেকে বলা হয় বা আহ, যে কাকে কাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোন অপরাধে গ্রেপ্তার করেছে, তাহলে সেটা ক্লিয়ার হওয়া যেত। কারণ ডক্টর আমেরিকার ইয়ে না, ঢাকা শহর না যে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে ধরে আনো, তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা আমেরিকায়, সেখানে নাগরিকের রাইট, মানবাধিকার আছে। মানবাধিকার নাগরিক কি করবে না করবে সেটারও সীমাবদ্ধতা আছে, যেমন স্বাধীনতাও আছে। জি।
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই রাজনৈতিক বিভিন্ন বিষয়ে ডক্টর মিস্টার আনিস আলমগীরের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো জানাবেন। আগামী সপ্তাহে একই দিনে আমরা আবার মিলিত হব এই আশা থাকছে। আল্লাহ হাফিজ।